সুপ্রিয় শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 34তম ক্লাস, যেটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ে দুটো পার্টস আছে, একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর একটা ত্রিকোণমিতিক সমীকরণ। গত ক্লাসগুলোতে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শেষ করেছি, আজকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ শুরু করব। তো ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারটা যদি পারতে হয় তাহলে এখানে 9টা ফর্মুলা আছে। প্রথমে এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তার মানে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। ফর্মুলাগুলো কিভাবে আসছে, বই তো বিস্তারিত প্রমাণ আছে, আমরা তো আপাততভাবে এত বিস্তারিত প্রমাণ আমাদের না পড়লেও চলবে। মোটামুটিভাবে ফর্মুলাগুলো জানলে আমরা আমাদের কাজ করতে পারবো। জানা থাকলে অবশ্যই ভালো, ফর্মুলাগুলো প্রতিপাদন জানা থাকলে পরে তো খুবই ভালো, তখন অঙ্ক পারতে আরও সুবিধা হয়। তা আপাততভাবে আমরা ফর্মুলাগুলো জেনে আমরা অঙ্ক করতে পারব। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে যে সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয়, সাইন থিটা ইকুয়াল টু 0 হয়, অথবা টেন থিটা ইকুয়াল টু 0 হয়, দুটোর জন্য তখন থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই। সাইন থিটা ইকুয়াল টু 0 হলেও থিটা ইকুয়াল টু n পাই, ট্যান থিটা ইকুয়াল টু 0 হলেও থিটা ইকুয়াল টু n পাই, যেখানে n বিলংস টু z, n যে কোনো পূর্ণ সংখ্যা। যেমন একটা অঙ্ক আমি করে পেলাম যে সাইন থিটার মান আমি 0 পেলাম, সুতরাং আমি লিখতে পারবো থিটা ইকুয়াল টু n পাই। তার মানে কি n পূর্ণ সংখ্যা। বসাও পূর্ণ সংখ্যা হলে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে 0 বসাও, থিটা ইকুয়াল টু 0, সাইন 0-র মান 0। n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে সাইন পাইয়ের মান 0। n ইকুয়াল টু যদি 2 বসাই সাইন 2 পাইয়ের মান 0। n ইকুয়াল টু যত বসাই না কেন এটার মান 0। এই জন্য এটা একটা সমাধান, এটা সাধারণ সমাধান। সাইন থিটা ইকুয়াল টু 0 হলেও থিটা ইকুয়াল টু n পাই, ট্যান থিটা ইকুয়াল টু 0 হলেও থিটা ইকুয়াল টু n পাই। কেন? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান যদি 0 হয় অটোমেটিক্যালি ট্যান থিটার মানও 0। এই জন্য এই দুটার মধ্যে একটা ফর্মুলা আছে, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, ট্যান থিটা ইকুয়াল টু 0 হলেও থিটা ইকুয়াল টু n পাই। তাহলে দেখো, এবার আমরা দেখব যে কস থিটা ইকুয়াল টু 0 হলে কী হয়। কস থিটা ইকুয়াল টু যদি 0 হয় তখন থিটা ইকুয়াল টু আসবে যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, মানে বিজোড় সংখ্যক সমকোণ। যেমন কোনো একটা অঙ্ক করে আমি কস থিটা ইকুয়াল টু 0 পেলাম, তাহলে এখানে তুমি 0 দিয়ে চিন্তা করো, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, কস পাই বাই 2-র মান 0। n ইকুয়াল টু 1 দিয়ে চিন্তা করো, 2 ইন্টু 1 প্লাস 1, 3 পাই বাই 2, কস 3 পাই বাই 2-র মান 0। একইভাবে n ইকুয়াল টু 2 দিলে 5 পাই বাই 2-র মান 0। n ইকুয়াল টু যদি 3 দিই তাহলে থিটা ইকুয়াল টু 7 পাই বাই 2-র মান 0। ঠিক একইভাবে আমরা যদি মাইনাস দিই n ইকুয়াল টু -1, তাহলে -2 প্লাস 1, তার মানে মাইনাস পাই বাই 2-র মানও 0। এইটা একটা সমাধান। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 গেল, কস থিটা ইকুয়াল টু 0 গেল, ট্যান থিটা ইকুয়াল টু 0 তো গেলই। তারপরে দেখো আমরা আসি সাইন থিটা ইকুয়াল টু 1 হলে কী হয়। সাইন থিটা ইকুয়াল টু অঙ্ক করে আমি 1 পেলাম। সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তখন থিটা ইকুয়াল টু হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যদি সাইন থিটা ইকুয়াল টু 1 হয়। n কি? n সবসময় বিলংস টু z, তাহলে n এর মান 0 দাও, n এর মান যদি 0 দাও থিটা ইকুয়াল টু পাই বাই 2, সাইন পাই বাই 2-র মান 0। n ইকুয়াল টু তুমি 1 দাও, তাহলে 5 পাই বাই 2, সাইন 5 পাই বাই 2-র মান 1। n ইকুয়াল টু 2 দাও, 9 পাই বাই 2-র মান 1। এগুলা সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। একইভাবে সাইন থিটা ইকুয়াল টু যদি -1 হয়, সাইন থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু হচ্ছে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার দেখো কস থিটা ইকুয়াল টু 1 হলে, কস থিটা ইকুয়াল টু যদি 1 হয়
তখন থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই। ওই এনের পরিচিতি একই, এন যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে তো 0 অবশ্যই আসবে। আর দেখো cos থিটা ইকুয়াল টু যদি -1 হয় তখন থিটা ইকুয়াল টু হবে 2n + 1 × পাই। এবার দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস -1 n আলফা। cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয় থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা। এই ফর্মুলাগুলো সমাধানের সূত্র, এগুলো কম করে হলেও মুখস্থ রাখতে হবে যদি অঙ্ক পারতে হয়। যেমন ধরো এখানে সাইন থিটার 4টা ফর্মুলা টোটাল কি, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n + 1 × π/2, সাইন থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n - 1 × π/2, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 n আলফা। এই 4টা হচ্ছে সাইনের ফর্মুলা, মনে রেখো। একবার সাইন থিটা ইকুয়াল টু 0 হলে একটা, সাইন থিটা ইকুয়াল টু +1, সাইন থিটা ইকুয়াল টু -1, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা। এই 4টা ফর্মুলা হচ্ছে সাইন থিটার। ঠিক একইভাবে cos থিটারও 4টা ফর্মুলা। cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু হচ্ছে 2n + 1 × π/2, cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 2n পাই, cos থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 2n + 1 × পাই। আবার cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এবার আসো tan থিটা ইকুয়াল টু 0, তো সাইন থিটা ইকুয়াল টু 0 একইভাবে হয়ে গেল। tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে tan থিটার একটাই ফর্মুলা, tan থিটা ইকুয়াল টু 1 হলে ফর্মুলা নাই কেন, tan থিটা ইকুয়াল টু 1 হলে এটাকে tan π/4 নিয়ে যেতে পারি, tan থিটা ইকুয়াল টু -1 হলে এটাকে tan of -π/4 নিয়ে যেতে পারি। সুতরাং tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এই 9টা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সাইন থিটার 4টা ফর্মুলা, cos থিটার 4টা ফর্মুলা, tan থিটার একটা ফর্মুলা, টোটাল 9টা ফর্মুলা যদি ভালো করে মনে রাখি আমরা সমাধানের অঙ্ক করতে পারবো। সূত্র প্রতিপাদনগুলো যদি সম্ভব হয় পড়ো, সাধারণত পড়ার দরকার হয় না। হ্যাঁ, যদি বেশি ভালো করতে চাও তা তো ঠিক, সূত্রগুলো প্রতিপাদন সম্পর্কে জানলে তো সমাধান আরও সহজে হবে, খুব ভালো করে হবে। আপাততভাবে আমরা এতটুক রাখলে পরেও হবে। আচ্ছা, এইবার আমরা উদাহরণে চলে যাচ্ছি। অঙ্কগুলো কিন্তু কঠিন নয়, যদি সূত্রগুলো ভালো পড়া থাকে তাহলে অঙ্কগুলো অবশ্যই কঠিন হবে না। উদাহরণ দেখো, প্রথমে আমরা উদাহরণ 2 দেখি। উদাহরণ 2 একটু করার চেষ্টা করি। উদাহরণ 2 দেখো, সমাধান করো। সাইন থিটা -2 ইকুয়াল টু cos 2 থিটা, এইটাকে সমাধান করতে বলা হচ্ছে আমাদেরকে। এখানে একটা ব্যবধান দেওয়া আছে, যখন থিটার মান 2 পাই থেকে ছোট এবং -2 পাই থেকে বড়, এর ভিতরে সমাধান করতে হবে। কতগুলো অঙ্কে এই ধরনের ব্যবধি দেওয়া থাকে, কতগুলো অঙ্কে এই ধরনের ব্যবধি দেওয়া থাকে না, এটাতে ব্যবধি আছে, আমরা করলে পরে বুঝব। সমাধান মানে আমরা বুঝি, সমাধান মানে থিটার মান বের করতে বলা হচ্ছে। প্রথমে লিখব আমরা প্রদত্ত সমীকরণ। দেখো সমাধান এটাকে আমরা কিভাবে করব। লিখলাম সাইন থিটা -2 ইকুয়াল টু, এটা সাইন থিটাতে আছে, এটা cos 2 থিটাতে আছে, তাহলে cos 2 থিটাকে আমি থিটাতে নিয়ে যাব। cos 2 থিটাকে সাইন থিটাও তো নিতে পারি, সাইন থিটার মাধ্যমেও প্রকাশ করতে পারি, cos থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। এটা যেহেতু সাইনের ফর্মুলা, আমি সাইনের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। cos 2 থিটা ইকুয়াল টু আমি লিখতে পারবো 1 - 2 sin স্কয়ার থিটা। cos 2 থিটাকে সাইন থিটাতে নেওয়া যায়, cos থিটাতে নেওয়া যায়, সাইন থিটা যখন আসে আমি সাইন থিটাতে নিয়ে যাচ্ছি। অর
টু সাইন স্কোয়ার থিটা, পক্ষান্তর করলাম, এটাকে এইবারে নিয়ে আসলাম, প্লাস সাইন থিটা -3 ইকুয়াল টু 0, ওই 1কে এদিকে আনলাম, -2 - 1 ইকুয়াল টু -3। এবার দেখো আমরা এটাকে মিডল টার্ম করতে পারি কিনা দেখি উৎপাদক করার জন্য। 3 × 2 = 6, তাইলে আমরা এটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা -2 সাইন থিটা, উৎপাদক করলাম, 3 সাইন থিটা -2 সাইন থিটা ইকুয়াল টু প্লাস সাইন থিটা -3 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে শুধুমাত্র সাইন থিটা কমন নিলাম। সাইন থিটা কমন নিলে এখানে কি হচ্ছে 2 সাইন থিটা প্লাস 3, আর এখানে -1 কমন নিলে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে উৎপাদক হয়ে গেল। উৎপাদক কি হলো 2 সাইন থিটা প্লাস 3 ইন্টু 2 সাইন থিটা প্লাস 3 ইন্টু সাইন থিটা -1 ইকুয়াল টু 0। উৎপাদক হয়ে গেল। উৎপাদক যে হলো, এখানে আমরা একটা জিনিস দেখো, কিন্তু এত ইন্টু এত ইকুয়াল টু 0, এখানে একটা কারণ আছে, 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 হবে না। কেন হবে না? 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সাইন থিটার মান চলে আসছে যে -3/2, যেটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা কখনো গ্রহণযোগ্য মান নয়। কেন? সাইন থিটার মান আমরা জানি -1 থেকে +1 ভিতরে হবে, এর বাইরে সাইন থিটার কোনো মান নেই। সুতরাং এই মানটা এর বাইরে দেখতে পাচ্ছি আমি, এটা -1, এটা -3/2, এই মানটা রেঞ্জের বাইরে, এজন্য এটা আমরা নিব না। এটা ইকুয়াল টু 0 হবে না। এইটা ইকুয়াল টু 0 না হলে, সুতরাং আমরা পেলাম যে সাইন থিটা ইকুয়াল -1 ইকুয়াল টু 0 অর সাইন থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা ইকুয়াল টু 1 হলে আমরা কি ফর্মুলা শিখে আসি? সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু হচ্ছে 4n + 1 × π/2। একটু আগেই কিন্তু আমরা এটা শিখে আসছি। এইটা আমরা সমাধান পেয়ে গেলাম। সাইন থিটা ইকুয়াল টু 1 হলে, এই যে এখানে আমরা শিখে আসছি, সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n + 1 × π/2। যখন n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা, এখানে যে n লিখে আসছি, n এর পরিচিতি দিতে হবে। যখন n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা, এই কথাটা কিন্তু লিখতে হবে। এই কথা যদি না লিখো, তাহলে আধা নাম্বার কম পাবে। যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা। কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ব্যবধান দেওয়া ছিল। ব্যবধান কি ছিল? থিটার মান 2π থেকে ছোট কিংবা সমান এবং -2π থেকে বড় কিংবা সমান, এই রেঞ্জটা দেওয়া ছিল। রেঞ্জটার ভিতরে মানগুলো বের করে দিতে হবে। দেখো n ইকুয়াল টু 0 হলে সমাধান কিন্তু এটা। n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে π/2। এবার n ইকুয়াল টু আমি 1 বসাবো। কেন বসাচ্ছি? এই রেঞ্জের ভিতরে মানগুলো বের করে নিয়ে আসার জন্যে। n ইকুয়াল টু যদি 1 হয়, থিটা ইকুয়াল টু হচ্ছে দেখো 5π/2। 5π/2 কিন্তু 2π থেকে বড়। 5π/2 কিন্তু আড়াই পাই, 2.5π, সেটা 2π থেকে আরও বড়। এইটা আমরা উত্তরে লিখব না, এবার n ইকুয়াল টু আমরা -1 বসাবো। বসানোর নিয়ম, n ইকুয়াল টু 0 + 1, n ইকুয়াল টু -1, n ইকুয়াল টু +2, n ইকুয়াল টু -2, সেভাবে আমরা বসাচ্ছি। n ইকুয়াল টু যদি এখানে যদি -1 বসাই, তখন থিটা ইকুয়াল টু আসতেছে -3π/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ব্যবধান আছে, ব্যবধানের ভিতরে এই একটা মান পেলাম, এই দুটো মান পেলাম। n ইকুয়াল টু 1 বসাতেই যেহেতু ব্যবধানের বেড়ে চলে আসলো, n ইকুয়াল টু 2 বসালে এটা অনেক বাইরে চলে যাবে, এই জন্য আমি n ইকুয়াল টু 2 বসাচ্ছি না। আর n ইকুয়াল টু -1 ভিতরে -1 বসানোর পরে ব্যবধানের ভিতরে আসলো। n ইকুয়াল টু যদি আমি -2 বসাই, এটা ব্যবধানের বাইরে বেরিয়ে যাবে। কেন? এটা -8 + 7 × π/2, -7π/2, যেটা -2π থেকে অনেক ছোট, এই জন্য আমরা লিখব না। সুতরাং নির্ণয় সমাধান একটা হচ্ছে
নির্ণয় সমাধান আমরা কি পেলাম? আমরা পেলাম যে নির্ণয় সমাধান পেলাম একটা 5π/2, আর একটা পেলাম আমরা -3π/2। এইগুলা পেলাম আমরা সমাধান। এই ছিল আমাদের উদাহরণ 2। এবার আমরা উদাহরণ 3 করব। এইবার করব আমরা উদাহরণ 3। উদাহরণ 3 সমাধান করো। উদাহরণ 3, দেখো উদাহরণ 3-এর মধ্যে sec4θ - sec2θ = 2, sec4θ - sec2θ = 2, এই সমীকরণকে সমাধান করতে হবে। তাই আমরা ব্যবধানও দেওয়া আছে। ব্যবধান কি দেওয়া আছে? থিটার মান 180 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত, এর ভিতরেই সমাধানগুলো বের করতে হবে। আমরা লিখলাম প্রদত্ত সমীকরণ। স্যাক থেকে সাধারণত আমরা কজে নিয়ে যাব। আমরা জানি যে সাইনের ফর্মুলা, কসের ফর্মুলা, ট্যানের ফর্মুলা সাধারণত। তাহলে sec4θকে 1/cos4θ -1/cos2θ = 2। বাস এখানে যদি সরল করি, cos4θ × cos2θ, উপরে হবে cos2θ - cos4θ = 2। আর গুণন করে ফেলি, cos2θ - cos4θ = 2 × cos4θ × cos2θ। দেখো আমরা এখানে 2 cos A cos B এর ফর্মুলা করব। 2 cos A cos B এর ফর্মুলা করব। 2 cos A cos B এর ফর্মুলা কি? cos A + B + cos A - B। সেটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে তুমি খেয়াল করো তো। cos2θ - cos4θ, 2 cos A cos B ফর্মুলা হচ্ছে যে cos A + B মানে 4θ + 2θ মানে 6θ প্লাস cos A - B 4θ - 2θ মানে 2θ। এই cos2θ চলে যাচ্ছে, cos2θ চলে যাচ্ছে। এইটাকে আমরা ওইভাবে নিই, তাইলে আমরা লিখতে পারি cos 6θ প্লাস cos 4θ = 0। cos C প্লাস cos D এর ফর্মুলা হচ্ছে যে 2 cos C + D/2। cos C প্লাস cos D এর ফর্মুলা 2 cos C + D/2 × cos C - D/2 = 0, আর 2 cos 5θ, আর এটা হচ্ছে cos θ = 0, আর cos 5θ 2 দ্বারা ভাগ করে দিলে × cos θ = 0। সুতরাং cos 5θ = আমরা 0 ধরব। cos θ = 0 হলে কি হচ্ছে? θ = 2nπ। আমরা ওই ফর্মুলা একটু আগেই শিখেছি। cos θ = 0 হলে θ = 2n + 1 × π/2। সুতরাং θ = 2n + 1 × π/2, और θ হচ্ছে 2n + 1 × π/10। একটা সমাধান আমরা পেলাম। আরেকটা সমাধান এটা থেকে, অথবা cos θ = 0। cos θ = 0 হলে θ হচ্ছে 2n + 1 × π/2। একটা সমাধান এইটা, আর একটা সমাধান এটা, যেখানে n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা। এখন আমরা এই ব্যবধান যেহেতু দেওয়া আছে, ব্যবধানের ভিতরে মানগুলো বের করে নিয়ে আসতে হবে। দেখো n = 0 হলে, এখানে কি সমাধান আছে? θ আসছে π/10। π/10 মানে π মানে 180 ডিগ্রি মানে 18 ডিগ্রি। ব্যবধানটা যেহেতু ডিগ্রিতে আছে, উত্তরগুলো ডিগ্রিতে আনলে সবচেয়ে সুন্দর হবে, সেই জন্য আমরা এভাবে আনছি। আর এখানে যদি আমি বসাই, তাও θ কে বেরিয়ে আসছে। n যদি 0 বসাই, π/2 মানে কি 90 ডিগ্রি। এবার n আমরা 1 দিয়ে বের করব। n যদি 1 দিই, θ কি আসবে? n 1 দিলে θ হচ্ছে 3π/10। π/10 মানে 18 ডিগ্রি, 3π/10 মানে 54 ডিগ্রি।
আর n ইকুয়াল টু যদি আমি এখানে বসাই 1 বসাই তাহলে সেটা হচ্ছে 3π/2। 3π/2 মানে 3 সমকোণ, যেটা আমার দরকার নেই। 3 সমকোণ মানে 270 ডিগ্রি। এবার n ইকুয়াল টু আমরা 2 বসাবো, n ইকুয়াল টু 3 বসাবো, আরও কয়েকটা মান এই সমাধান থেকে পাওয়া যাবে, এইটা থেকে আর আসবে না। এবার দেখো n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হলে কি হচ্ছে, n ইকুয়াল টু 2 হলে এই থিটা ইকুয়াল টু বেরিয়ে আসছে তো কোনো 4 5 5π/10, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা আমি আগেও পেয়েছি। n ইকুয়াল টু 3 হলে কি হচ্ছে, থিটা ইকুয়াল টু 3 2 কোনো 6 1 7 7π/10। π/10 মানে 18 ডিগ্রি। 7 18 কত? 18কে 7 দিয়ে গুণ হলে আমরা কত পাচ্ছি? সম্ভবত 126 পেয়ে যাচ্ছে। 126 ডিগ্রি, এটাও ব্যবধানে আছে। এবার n ইকুয়াল টু 4 দাও। যতক্ষণ পর্যন্ত মান পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এগুলো বসিয়ে বসিয়ে মানগুলো বের করতে হবে। ব্যবধানের ভিতর থাকলে বের করতে হবে। n ইকুয়াল টু যদি 4 দিই, 4 2 কোনো 8 9 9π/10, 9π/10। তাহলে 18কে 9 দ্বারা গুণ করলে কত হয় একটু তোমরা বের করতে পারবে? 18কে 9 দ্বারা গুণ করলে হবে 162 ডিগ্রি। আমি যদি n ইকুয়াল টু 5 দিই, এটা 5 2 কোনো 10 11, এটা 180 থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং আর দিব না। সুতরাং নির্ণয় সমাধানগুলো উল্লেখ করতে হবে। কি কি সমাধান পেলাম? এই একটা পেলাম, দুটো পেলাম, তিনটা পেলাম। এটা একবার চলে আসছে, একবার লিখলে হবে 1 2 3। এটা তো একবার কাউন্ট করেছি, আর কাউন্ট করতেছি না। 4 5, এই 5টা সমাধান তুমি লিখে ফেলতে হবে। 18 ডিগ্রি, 54 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 162 ডিগ্রি। এগুলা হচ্ছে এটার সমাধান। এবার দেখো উদাহরণ 3-এর পরে আমরা চলে যাচ্ছি উদাহরণ 4-এ। উদাহরণ 4, উদাহরণ 4টা আমরা একটু দেখি। সমাধান করো। 2 sin x into sin 3x equal to 1। 2 sin x into sin 3x equal to 1, এটাকে সমাধান করতে বলা হচ্ছে। হ্যাঁ, এখানেও ব্যবধান দেওয়া আছে যখন x এর মান 2π থেকে ছোট এবং 0 থেকে বড়। 0 থেকে বড় এই ব্যবধানটা দেওয়া আছে। এই ব্যবধানের ভিতরে x এর মান বের করতে হবে। তো এখানে তো কোন সূত্র দিবে বোঝাই যাচ্ছে, 2 sin a sin b। 2 sin a ইন্টু sin b এর ফর্মুলা হচ্ছে যে cos a minus b। আগে বিয়োগ ফলের ফর্মুলাটা 2x মাইনাস cos a প্লাস b 4x ইকুয়াল টু 1। ওই ত্রিকোণমিতির ফর্মুলা সপ্তম অধ্যায়ের ফার্স্ট পার্টে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলা 2 sin a sin b ইকুয়াল টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এখন দেখো এখন কি করা যায়। এটা cos 2x এ আছে, এটা cos 4x এ আছে। cos 4x থেকে আমি cos 2x কে নিয়ে যাব। কিভাবে? এটাকে লিখব যে cos 2 into 2x or cos 2x equal to cos 2x কে আমরা লিখতে পারি cos 2 থিটা, এগুলো লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তার মানে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস দ্বারা গুণ হওয়াতে 1 1 চলে যাবে। এইটাকে আরেকটা মাইনাস দ্বারা গুণ করিয়ে আমরা এভাবে লিখতে পারি 2 cos স্কোয়ার 2x মাইনাস cos 2x ইকুয়াল টু 0 লিখতে পারবো। cos 2x কমন নাও, cos 2x কমন নিলে এখানে 2 cos 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো সমাধান পেলাম, একটা cos 2x ইকুয়াল টু 0 ধরে একটা সমাধান পাবো। সুতরাং cos 2x ইকুয়াল টু 0। cos 2x ইকুয়াল টু যদি 0 হয়, সুতরাং 2x ইকুয়াল টু কত? 2x ইকুয়াল টু কত? cos 2 থিটা ইকুয়াল টু 0 হলে cos থিটা ইকুয়াল টু দেখো 2n প্লাস 1 ইন্টু π/2 অর x ইকুয়াল টু পেলাম যে 2n প্লাস 1 ইন্টু π/4।
একটা সমাধান কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে, এটা একটা সমাধান। অথবা এইটা থেকে আমরা আরেকটা সমাধান পাবো, 2 cos 2x minus 1 equal to 0 or cos 2x equal to হচ্ছে হাফ। হাফ মানে কত ডিগ্রি মান? হাফ। cos 2x equal to হাফ, হাফ কত ডিগ্রি মান? 60 ডিগ্রি, মানে cos পাই বাই 3। তাহলে cos 2x equal to cos পাই বাই 3 কী পেলাম? cos 2x equal to পেলাম যে cos পাই বাই 3। ওই cos থিটা equal to cos আলফা হলে থিটা equal to হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, और x equal to বেরিয়ে আসছে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এখানে আরেকটা সমাধান চলে আসছে। এখন যেহেতু ব্যবধান দেওয়া আছে, আমরা এই রেঞ্জের ভিতরে যে মানগুলো পাই এগুলো বের করে আনতে হবে, এখন লিখতে হবে। সুতরাং সাধারণ সমাধান এগুলো লিখলে ভালো আর কি। সাধারণ সমাধান x equal to কী পেলাম? 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4 একটা পেলাম। আরেকটা পেলাম যে n পাই প্লাস মাইনাস পাই বাই 6, যেখানে n এর মান শূন্য কিংবা অখণ্ড সংখ্যা। n এর মান শূন্য কিংবা অখণ্ড সংখ্যা। এখন যেহেতু ব্যবধান দেওয়া আছে, ব্যবধানের ভিতরে মানগুলো বের করতে হবে। ব্যবধান কত দেওয়া আছে? ব্যবধান দেওয়া আছে 2 পাই পর্যন্ত, 0 থেকে 2 পাই পর্যন্ত ব্যবধান দেওয়া আছে। দেখো n ইকুয়াল টু 0 হলে, n ইকুয়াল টু 0 যদি প্রথম সমাধানে বসায় x ইকুয়াল টু বেরিয়ে আসছে পাই বাই 4। দ্বিতীয় সমাধানে যদি বসায় x ইকুয়াল টু বেরিয়ে আসছে যে প্লাস মাইনাস পাই বাই 6। আমরা কিন্তু মাইনাসটা নিব না, উত্তর যখন লিখব তখন আমরা অবশ্যই প্লাসটা নিব, তখন মাইনাসটা নিব না। এবার n ইকুয়াল টু 1 হলে কি হচ্ছে? n ইকুয়াল টু 1 হলে এখান থেকে দেখো x ইকুয়াল টু হচ্ছে 3 পাই বাই 4। হ্যাঁ, 3 পাই বাই 4ও এই ব্যবধানের ভিতরে আসে, 3 পাই বাই 4। n ইকুয়াল টু 1 দিলে 1, 2 ইন্টু 1 প্লাস 1 3। আর এখানে x ইকুয়াল টু কী আসে? x ইকুয়াল টু আসছে যে পাই প্লাস মাইনাস পাই বাই 6। এখানে দুটো মান, একটা পাই প্লাস পাই বাই 6, একটা পাই মাইনাস পাই বাই 6, দুটোই কিন্তু গ্রহণযোগ্য মান, কারণ দুইটাই এই ব্যবধানের ভিতরে আছে। और এগুলো লিখে ফেলি। পাই বাই 6 যদি আমি নিই, পাই প্লাস পাই বাই 6 হলে 7 পাই বাই 6, আর পাই মাইনাস পাই বাই 6 হলে 5 পাই বাই 6। এবার আমি লিখব n ইকুয়াল টু 2 হলে কী হচ্ছে? n ইকুয়াল টু 2 হচ্ছে, 2 হলে এখানে 2 2 4 5, 5 পাই বাই 4। এইটাও কিন্তু রেঞ্জের ভিতরে আছে, গ্রহণযোগ্য মান, কারণ রেঞ্জটা অনেক বেশি বড়, একেবারে 2 পাই পর্যন্ত, এটা 2 পাই থেকে ছোট। আর এখন যদি আমি এখানে বসাই, এখানে যদি আমি বসাই তখন x ইকুয়াল টু কী বেরোচ্ছে? 2 পাই প্লাস মাইনাস পাই বাই 6। 2 পাই প্লাস পাই বাই 6 একটা, 2 পাই মাইনাস পাই বাই 6 একটা, বা x ইকুয়াল টু আমরা প্লাসটা নিব না, 2 পাই মাইনাস পাই বাই 6 নিব, ইকুয়াল টু 6 2 12, 12 থেকে 1 চলে গেলে 11, 11 পাই বাই 6। এবার দেখো এটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্লাস নিলে বড় হয়ে যাচ্ছে, মাইনাস নিলে যেটা পেলাম এটা। এবার n ইকুয়াল টু আমি 3 বসাবো। নেগেটিভ কেন বসাচ্ছি না? এখানে নেগেটিভ কোনো মান নেই, সেই কারণে। মাইনাস বসালে মাইনাস ভ্যালু চলে আসবে, এই জন্য মাইনাস বসাচ্ছি না। x ইকুয়াল টু এখানে কত আসে? 3, 3 2 6 1 7, হ্যাঁ 7 পাই বাই 4। এইটাও কিন্তু রেঞ্জের ভিতরে আছে। আর এখানে যদি বসাই, 3 যদি বসাই, 3 পাইয়ের সাথে পাই বাই 6 যোগ বিয়োগ করলে দুটোই বড় হয়ে যাচ্ছে, এটা বসাবো না। আর n ইকুয়াল টু যদি 4 বসাই তখন এই সমাধানটাও বাইরে চলে যাচ্ছে। সুতরাং নির্ণয় সমাধান কী পেলাম? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 9টা মান আসছে নির্ণয় সমাধান দিয়ে। এগুলো তুমি লিখে ফেলবা। এভাবেই তোমাকে অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো, অঙ্কগুলো করতে গেলে তোমাকে কঠিন নয়, কি করতে হবে?
সূত্রগুলো প্রথমে ভালো করে শিখে ফেলতে হবে। বেশি না, 9টা ফর্মুলা। একটা সাইন থিটা ইকুয়াল টু 0-র জন্য, একটা সাইন থিটা ইকুয়াল টু 1-এর জন্য, একটা সাইন থিটা ইকুয়াল টু -1-এর জন্য, একটা সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফার জন্য। সাইনের ফর্মুলা শেষ 4টা। এবার দেখো একটা কস থিটা ইকুয়াল টু 0-র জন্য, একটা কস থিটা ইকুয়াল টু 1-এর জন্য, একটা কস থিটা ইকুয়াল টু -1-এর জন্য, একটা কস থিটা ইকুয়াল টু কস আলফার জন্য, আর একটা ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফার জন্য। তাইলে আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো। আজকে আমাদের তাইলে উদাহরণ 4 পর্যন্ত আমরা করলাম। আগামী ক্লাসে আমরা আশা করি প্রশ্নমালাতে চলে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।